আইন অমান্য করে খণ্ডকালীন শিক্ষক দিয়ে চলছে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। প্রতি কোর্সেই বদল হচ্ছে শিক্ষক, বিপাকে শিক্ষার্থীরা। অর্ধেক জনই হইতেছে আমাদের গেস্ট টিচার। ফলে দেখা যায় যে আমাদের এখানে গুরুত্বটা তারা কম দেয়। তারা যদি অন্য জায়গায় জব পায়, তারা চলে গেল, তখন আমাদের কোর্সটা পেন্ডিং রয়ে যায়। আইন অযৌক্তিক মত বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের, না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। আইন যখন করা হয়েছিল তখন আর এখন অনেক ডিফারেন্স হয়ে গেছে। আমরা যখনই চাপ দেই এইটা আইন অনুযায়ী করার জন্য, তখন তারা সেটা নানা অজুহাতে করতে চান না। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্র প্রস্তুতে আরও এক ধাপে এগোলো বাংলাদেশ। কাল শুরু হচ্ছে রিঅ্যাক্টর স্থাপনের কাজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় নির্বাচনে সব দলই অংশ নেবে, আশাবাদ প্রধানমন্ত্রীর। সংসদে বললেন, উন্নয়নের ধারাবাহিকতায় আওয়ামী লীগকেই ভোট দেবে জনগণ। ভয়াবহ ভাঙন কবলে রংপুরের গঙ্গাচড়ার তিস্তাপাড়ের মানুষ। গত কয়েকদিনে বিলীন বাড়িঘর, ফসলি জমি। পদ্মায় ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে রাজবাড়ির নদী তীরবর্তী মানুষ। মক্কায় বাংলাদেশ হজ মিশনে সব প্রস্তুতি সম্পূর্ণ, বাড়ানো হয়েছে হাজিদের সুযোগ সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইন লঙ্ঘন করে খণ্ডকালীন শিক্ষক দিয়েই চলছে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষার্থীদের কাছ থেকে স্থায়ী শিক্ষকের সমপরিমাণ টিউশন ফি আদায় করলেও প্রতি কোর্সেই বদল হচ্ছে আগের শিক্ষক। এতে বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ আইনটিকে অযৌক্তিক বলে মনে করে বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন। তবে আইন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। নাজমুস সালেহের প্রতিবেদন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সর্বশেষ প্রতিবেদন বলছে, প্রায় সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদনের চেয়ে কয়েক গুণ বেশি শিক্ষার্থী ভর্তি করছে। সংস্থাটির পর্যবেক্ষণ, অতিরিক্ত শিক্ষার্থীর লেখাপড়া চালিয়ে নিতে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের দিকে ঝুঁকছে বিশ্ববিদ্যালয়গুলো। অর্ধেক জনই হইতেছে আমাদের গেস্ট টিচার, আর অর্ধেক জন হইতেছে আমাদের এখানে পার্মানেন্ট টিচার। ওনারা মূলত বৃহস্পতিবারে এবং শুক্রবারে এবং শনিবারে ক্লাস নাই। অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, টিউশন ফি বাবদ স্থায়ী শিক্ষকের সমপরিমাণ অর্থ আদায় করা হলেও পাঠদান চলছে খণ্ডকালীন শিক্ষক দিয়েই। ফলে কোর্স শেষ হওয়ার আগেই শিক্ষকের চলে যাওয়া, হঠাৎ করে ক্লাস বন্ধ হয়ে যাওয়া সহ নানা রকম বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। আমাদের এখানে খণ্ডকালীন শিক্ষক শিক্ষক হিসেবে সে থাকে, পাশাপাশি সে অন্য জায়গায় আরেকটা ভালো জব করে বা পার্মানেন্ট জব আছে আর তার একটা। ফলে দেখা যায় যে আমাদের এখানে গুরুত্বটা তারা কম দেয়। তারা সবসময় সুযোগ খুঁজে যে ভালো কিছু পাওয়ার, ভালো জায়গায় কিছু করার জন্য। তারা যদি অন্য জায়গায় জব পায়, তারা চলে গেল, তখন আমাদের কোর্সটা পেন্ডিং রয়ে যায়। ইউজিসির আইন মোতাবেক মোট স্থায়ী শিক্ষকের 1/3 খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো। কিন্তু বাস্তবতা বলছে কেউ মানছে না এই আইন। স্থায়ী শিক্ষকের 7 থেকে 8% বেশি খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়ার নজিরও রয়েছে। শিক্ষক নিয়োগের এমন আইনকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা সংস্কারের দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের। আইন যখন করা হয়েছিল তখন আর এখন অনেক ডিফারেন্স হয়ে গেছে। এই জন্য আইনটা যখন করা হয়েছিল তখনও আমাদের সঙ্গে স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ না করেই এই আইনটা করা হয়েছে। আবার এখন যে তারা এইটার উপরে জোর দিচ্ছে, এটা তাদের ভুল হচ্ছে বলে আমরা মনে করি। এমন যুক্তি মানতে নারাজ মঞ্জুরি কমিশন। আমরা যখনই চাপ দেই এইটা আইন অনুযায়ী করার জন্য, তখন তারা সেটা নানা অজুহাতে করতে চান না। আমরা এর মধ্যে কয়েকটি ইউনিভার্সিটিকে চিঠি দিব তাদের কি কি ব্যত্যয় ঘটেছে, এবং আমরা যদি সন্তুষ্ট না হই তাহলে এইসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ হয়ে যাবে। নানান অজুহাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দফায় দফায় শিক্ষা ফি বাড়ালেও পাঠদান চলছে এখনো খণ্ডকালীন শিক্ষক দিয়ে। এতে মাঝে মধ্যে বেশ বিপাকে পড়ছেন শিক্ষার্থীরা। এমন অবস্থার উত্তরণে ইউজিসিকে আরও আন্তরিক হওয়ার আহ্বান অভিভাবকদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় আসছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
বিকেল 4:30টায় কুর্মিটোলায় বঙ্গবন্ধু এয়ারবেসে একটি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। পরদিন শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এদিন বিকেলে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির একটি অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। পরদিন রোববার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বৈঠকে বসবেন বাংলাদেশ ভারত দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 3 দিনের এই রাষ্ট্রীয় সফরে গুরুত্বপূর্ণ কয়েকটি সমঝোতা স্মারক এবং চুক্তি সই হওয়ার কথা রয়েছে। রোববার বিকেলে ঢাকা ছাড়বেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপ। চলছে নানামুখী তৎপরতা। তবে দেশের নির্বাচন নিয়ে বিদেশিদের কথা বলাকে শিষ্টাচার বহির্ভূত বলছেন সাবেক কূটনীতিকরা। একই সঙ্গে নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের সরকারের ওপর চাপ সৃষ্টিরও সমালোচনা করেন তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুখোমুখি রাজনৈতিক প্রধান দুদল। অন্দর রাজনীতি সরগরম বরাবরই, তার সাথে নির্বাচন নিয়ে পর্দার সামনে বা আড়ালে চলছে কূটনীতিকদের নানা তৎপরতা। একটি সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মুখ খুলেছেন। একই সাথে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারও সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে জোরালো দাবি জানিয়েছেন। আর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এবার তারা বেশ শক্ত অবস্থান নিয়ে এগিয়ে যাচ্ছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যেহেতু আমরা একটা বৈশ্বিক কিছু মৌলিক উপাদানের প্রতি আমরা জাতীয়ভাবে অঙ্গীকারাবদ্ধ, সে কারণেই আপনি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশেই যখনই বাইরের বন্ধুরা তাদের প্রত্যাশা ব্যক্ত করে তখনই তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলে। এখন বলতে পারেন যে হ্যাঁ, এটা বলা উচিত কি উচিত না, হয়তো উচিত না, কিন্তু কথা হলে বাস্তবতার আলোকে সেটা আসে। অংশগ্রহণমূলক নির্বাচন তারা চায়, আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তার অর্থ এই না কোনো কারণে দুরভিসন্ধমূলকভাবে অথবা থিওরি অফ কনস্পিরেসি একটা আছে, সেই কূটনৈতিক ভাষা বলে। থিওরি অফ কনস্পিরেসির আড়ালে তারা যদি ভিন্ন রূপ একটা আনতে চায়, সেই জায়গায় আমার আপত্তি আছে। একটা দল, দুটো দল, 5টা দল নির্বাচনে অংশগ্রহণ করলো না বলেই যে অংশগ্রহণমূলক নির্বাচন হবে এমনটা নাই। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কূটনীতিকদের এমন তৎপরতা শিষ্টাচার বহির্ভূত বলে মনে করেন সাবেক এই কূটনীতিক। যারা এখানে কথা বলেন কূটনৈতিক ব্যবহারের শিষ্টাচার বহির্ভূত এবং ভিয়েনা কনভেনশনকে তারা ভঙ্গ করছেন। কোনো দেশের কোনো অধিকার নেই যে আমাদের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে, নির্বাচন নিয়ে বিশেষ করে কোনো কথা বলা। এদিকে শুক্রবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর বাংলাদেশ সফরে আসাকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্ববহ বলে মনে করছেন তারা। এটা আমাদের সঙ্গে বিরাট একটা সম্পর্ক আছে যে আমরা যে অন্তত এই সুযোগটা আমরা পাবো, আমাদের মাটিতে বসে আমাদের সরকার বলতে পারবে থ্যাংক ইউ। তাদের মতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠলে তার সুযোগ নিতে পারে ইসলামী কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলো। এমন আশঙ্কার কারণে বাংলাদেশের নির্বাচন পশ্চিমা প্রভাবশালী দেশগুলোর কাছে গুরুত্বপূর্ণ বলা হলেও সেটিও গ্রহণযোগ্য নয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আগামীর জাতীয় নির্বাচনে সব দলই অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় 10ম জাতীয় সংসদের 21তম অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের উন্নয়নের ধারাবাহিকতা যেন আর কোনো অশুভ শক্তি বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোটা সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আদালতের রায় অমান্য করে মুক্তিযোদ্ধা কোটা বাদ দেয়া সম্ভব নয়। অবশেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্র প্রস্তুতে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের মূল নির্মাণ কাজ শুরু হওয়ার পর নির্ধারিত সময়ের আগেই আগামীকাল শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ইউনিট বা রিঅ্যাক্টর স্থাপনের কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প এলাকার নতুন ইউনিটের কংক্রিট ঢালাইয়ের কাজ উদ্বোধনের মাধ্যমে আরও গতি পাবে এদেশের একমাত্র এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এমনটি আশা সংশ্লিষ্টদের। দেবাশিস রায়ের রিপোর্ট। স্বাধীনতারও 10 বছর আগে পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে গড়ে তোলার কথা ছিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু পরাধীনতা, অস্থিতিশীলতা আর রাষ্ট্রীয় দূরদর্শিতার অভাবে এতদিন না হলেও এবার পরমাণু থেকেই বিদ্যুতের আলো জ্বালতে সরব হয়েছে রূপপুরের মাটি।
2013 সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বৈজ্ঞানিক বিভিন্ন পর্যবেক্ষণ ও সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে গেল নভেম্বরে প্রকল্পের প্রথম ইউনিটের নির্মাণ কাজ শুরু হয়। এরই মধ্যে দ্বিতীয় পারমাণবিক চুল্লি স্থাপনের জন্য পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের লাইসেন্স পেয়েছে প্রকল্পটি। এর ফলে নির্ধারিত সময়ের 4 মাস আগেই আগামীকাল দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর স্থাপনের মূল নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বরিসভের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের এখন শুধুই ক্ষণগণনা। নীতি নির্ধারকরা বলছেন বিদ্যুতের পাশাপাশি জাতিগত আত্মবিশ্বাস অর্জনের স্মারক প্রকল্প এটি। এই ধরনের প্রকল্পগুলো যেসব দেশে পিছিয়ে গেছে বা তারা পরের দিকে করতে পারে না, সেটা হলো যে টাইম ওভাররান। সুতরাং আমরা প্রথম থেকেই কিন্তু যাতে টাইম ওভাররান না হয় সেই জন্য আমাদের চেষ্টাটা করছি। এটা কিন্তু বিয়ন্ড ইলেকট্রিসিটি অনেক কিছু দেবে, হয়তো একটা জাতীয় কনফিডেন্সের একটা জায়গা নিয়ে যাবে। লেভেল শিডিউলের আগেই আমাদের জন্য যে নির্ধারিত কাজগুলি ছিল সেগুলো শেষ করেছি এবং সেটার ভিত্তিতেই আগামী এই 14 জুলাই মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা দ্বিতীয় ইউনিটের প্রথম কনক্রিট ঢালাইয়ের কাজ এবং তার এই যে ইভেন্ট উদযাপন করব। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম এই প্রকল্পে কারিগরি ও নির্মাণ সহায়তা দিচ্ছে। বৈজ্ঞানিক ও আন্তর্জাতিক সব মানদণ্ড অনুসরণ করেই নির্ধারিত সময়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। সারা পৃথিবীতে যে বেস্ট মানুষ যেগুলো, যারা বেস্ট টেকনিক্যাল মানুষ, তাদের কিন্তু সাপোর্ট আমরা পাচ্ছি এই বিশেষ করে আপনার এই কি বলবো পারমিশনগুলো দেওয়ার ক্ষেত্রে, যেটাও আমি বলবো যে ইউনিক বাংলাদেশের জন্য। আমরা যে ডকুমেন্টেশন তৈরি করেছি, আমরা যে ডিজাইন ইলাবোরেশন করেছি ফর দ্বিতীয় ইউনিটের জন্য, সবগুলো নিরাপদ এবং যৌক্তিক ইন্টারন্যাশনাল ক্রাইটেরিয়া অনুসারে। পরিকল্পনা অনুযায়ী 2023 সালে প্রথম এবং পরের বছর দ্বিতীয় ইউনিট চালু করা গেলে 6 বছরের মাথায় 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। আর্থিক বিবেচনায় দেশের সবচেয়ে বড় এই প্রকল্প, এমন আশা নিয়েই এগোচ্ছে বাংলাদেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরো থাকছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আবারও আগ্রাসী তিস্তা। কয়েকদিনে গিলে ফেলেছে 2 শতাধিক পরিবারের বাড়িঘর, ফসলি জমি সহ সবকিছু। আর ভাঙনের মুখে বসতি, স্কুল, কলেজ, হাট বাজার, পুরো জনপদ আতঙ্কে অস্থির। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করলেও তা দায়সারা বলে অভিযোগ এলাকাবাসীর। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। গতবারের প্রলয়ঙ্কারী বন্যা আর ভাঙনে ভেঙে পড়া ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট সংস্কার আর পুনর্নির্মাণের কাজ শেষ হয়নি। এরই মধ্যে এবার নতুন করে তীব্র ভাঙন, আতঙ্কে অস্থির তিস্তাপাড়ের মানুষ। গত কদিনে সব হারিয়ে দিশেহারা 200 পরিবার। ভেসে গেছে কাঁচা পাকা ঘরবাড়ি, গাছপালা সহ সবকিছু। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড শুধুমাত্র বাঁশের পাইলিং দিয়ে দায় সারছে বলে অভিযোগ এলাকাবাসীর। গাছগাছরা যত কিছু আছিল সম্পন্ন হয়ে গেছে চলে। মানুষের মানে বাড়ি ঘিরে থাকলাম, স্কুল, মসজিদ আছিল, হঠাৎ করে মনে এক রাইতে চলে গেছে। রাস্তাঘাট গতবার ভাঙছে, এবারও ভাঙছে। পল্লী উন্নয়ন মন্ত্রী ইনি আসছিল, জাস্ট দেখে চলে গেছে। গত বছর শঙ্করদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমবেদিতর মাদ্রাসা সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়েছে। এবারও বিলীনের মুখে পুরাতন চর শঙ্করদহ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের স্কুল ভেঙে গেলে আমরা কোথায় লেখাপড়া করব? এই মাঠটা অলরেডি 50% চলে গেছে। এভাবে ভাঙলে সম্ভবত স্কুল আর টিকবে না। এই অবস্থায় আপনারা জানেন যে উপজেলা পরিষদের খুব একটা ব্যবস্থা নাই। অলরেডি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি, পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেছি। তবে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দাবি, গতবারের ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। এবারও ভাঙন রোধে কাজ করছেন তারা। মধ্যমেয়াদে এটা বন্যা আসতে পারে, আবার এরপরেও একটা বড় ধরনের বন্যা আসতে পারে। সেটার জন্য আমরা উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং করেছি, সেখানে বিষয়গুলো আলোচনা হয়েছে এবং আমরা এই ধরনের বন্যার জন্য প্রস্তুতি নিচ্ছি। গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা ভাঙনের সম্মুখীন হয় বা আমাদের অবকাঠামো যেরকম হলো বাঁধ বা ইস্পাত যেখানে যেখানে হুমকির সম্মুখীন হচ্ছে, সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি। গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়নের মধ্যে 6টি ইউনিয়নের অধিকাংশ মানুষই নদী ভাঙনের শিকার। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। এদিকে পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ীতে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। গত এক সপ্তাহে গোয়ালন্দ উপজেলার নদী তীরবর্তী এলাকার বেশ কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের কয়েক হাজার মানুষের। ভাঙনের কারণে দৌলদিয়া পাটুরিয়া ঘাটে 2 এবং 4 নম্বর ঘাটে ফেরিতে উঠানামা বন্ধ রয়েছে। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে ভাঙন প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ফেরিঘাটে ভাঙিয়ে রেখেছে, দরবার সরাইতেছে, ফেরি চাপতে পারতেছে না। আমাদের থাকা কষ্ট, আমার জমি জমা নাই, বুঝছেন? এই গাংটা বাইরে দিলে পরে আমরা বাইসে যাব। সরকার কর্তৃক প্রায় 60 লক্ষ টাকা আমরা ইতিমধ্যে ছাড় পেয়েছি, যার মাধ্যমে বালুর বস্তা ফালানো কাজ চলছে। প্রতি বছরের মতো এবারও পদ্মা নদীতে নাব্য সংকটের আশঙ্কা করছেন কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের লঞ্চ ও ফেরির মাস্টাররা। নাব্য সংকট দেখা দিলে ফেরি চলাচল সীমিত করে দেয় কর্তৃপক্ষ। এতে দুর্ভোগ বাড়ে দক্ষিণাঞ্চলের 21 জেলার যাত্রী ও চালকদের। যদিও জেলা প্রশাসন বলছে নাব্য সংকট সমাধানে ড্রেজিং কার্যক্রম অব্যাহত আছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। জোয়ার ভাটা সহ নানা কারণে পলি জমে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর লোহজং পয়েন্টে। প্রতি বছর পলি অপসারণও করা হয়, কিন্তু সেই পলি নদীর মধ্যে কিংবা নদীর পাশে ফেলা হয়। এতে আবারও ওই পলি নদীতে এসে সৃষ্টি হয় নাব্য সংকট। তাই এবারও নাব্য সংকটের আশঙ্কা করছেন এই নৌরুটের চলাচলকারী লঞ্চ ও ফেরির মাস্টাররা। দীর্ঘ সময় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পারে প্রতিদিনই বাড়ে যানবাহনের সারি। ফলে ঘন্টার পর ঘন্টা ঘাটে আটকা পড়ে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় এই নৌরুটের চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকদের। উপরে বালু মনে করেন অনেক সময় ফেরি মেরে আটকা যায়, নদীর স্রোত বেশি, মনে করেন আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। আমগো এটাই ফেরি আটকে গেলে দেখা গেছে আমরা জামে আটকে থাকি, এফারে একদম অনেক দিন দেখা গেছে 1 সপ্তাহ লেগে জায়গা। এই জায়গা 4-5 দিন বসে থাকতে হয়, তারপরে খাওয়া দাওয়ার সমস্যা, এদিকে মালটাল ভিজে গেলে জরিমানা দিয়ে লাগে। যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে সার্বক্ষণিক এই নৌরুট চালু রাখার দাবি জেলার সচেতন নাগরিক কমিটির সদস্যদের। ফেরি পারাপারে এবং লঞ্চ পারাপারে যে বিঘ্নতা ঘটে, এর থেকে উত্তরণ ঘটার জন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা সব সময় নাব্যতা সংকট থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই উপায় খুঁজে বের করা। অবশ্য জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, নাব্য সংকট সমাধানে নদীতে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঝে মাঝে বেশি পরিমাণ সিলটেশনের কারণে এটা নাব্যতাটা নষ্ট হয়ে যায় বা পলি পরে চ্যানেলটা বন্ধ হওয়ার উপক্রমে, সেক্ষেত্রে ডব্লিউটি এর সাথে যোগাযোগ করে তারা সহযোগিতা করেন। প্রতিদিন কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে 2000 ছোট বড় যানবাহন পারাপারের পাশাপাশি 30,000 মানুষ লঞ্চ ও স্পিড বোটে যাতায়াত করেন। সময় সংবাদ, মাদারীপুর। টাঙ্গাইলের বাসাইলে চলছে মাটি কাটার ধুম। নিয়ম নীতির তোয়াক্কা না করেই মাটি কেটে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। এতে ঝিনাই নদীর ভাঙনের শিকার হয়ে ভিটে মাটি হারানোর আশঙ্কা করছেন এলাকাবাসী। অবশ্য এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। টাঙ্গাইল প্রতিনিধি কাদি তালুকদারের তথ্য এবং রাশেদ খানের তোলা ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলের ঝিনাই নদীর তীরবর্তী গ্রাম কাশিল। গত 3 বছর ধরে এখানে অবৈধভাবে মাটি কেটে বিক্রি মহা উৎসবে মেতেছে অসাধু ব্যবসায়ীরা। প্রশাসনকে বারবার জানানো হলেও নেয়নি কোনো ব্যবস্থা। এতে বর্ষা মৌসুম এলেই শত শত ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। দ্রুত এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এবারও ভিটামাটি হারানোর আশঙ্কা করছেন এলাকাবাসী। এলাকার যত গরিব মানুষ আছে ভ্যান গাড়ি চালিয়ে খায়, ইঙ্গে ভেঙে গেলে আমাকেও মনে করুন যে থাকার জায়গা নাই, বাড়ি ঘর ভেঙে যায়, উমরা ভাঙছে বাড়ি ঘর। দাদা নিষেধ করে মানে না, তোমাদের কি আমরা সরকার থেকে টাকা আনছি, আমরা সরকারের আন্ডারে চলি, আমরা টাকা দিয়ে আনছি, গভর্নমেন্টের টাকা দিয়ে আনছি। এদিকে উপজেলা চেয়ারম্যান জানান, মাটি কাটা বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিলেও ব্যবসায়ীরা অনেক প্রভাবশালী হওয়ায় তা ব্যর্থ হয়। জনগণ যখন আসে আমি চেষ্টা করে ব্যর্থ হই, কারণ প্রশাসন তাদের কথা শুনে। কাজেই এর থেকে উত্তোলনের আমি জনগণের উত্তরণের কোনো পথ দেখছি না। অন্যদিকে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যেই বেশ কয়েক দফা মোবাইল কোর্ট করেছি এবং এটা অব্যাহত থাকবে। আমরা আবার দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করতে যাচ্ছি, যাতে এটা তো অবৈধভাবে কেউ বালু উত্তোলন করতে না পারে। গত বছর অবৈধভাবে মাটি কেটে বিক্রি করায় প্রায় শতাধিক ঘরবাড়ি এবং 100 একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়। সময় সংবাদ, টাঙ্গাইল। যশোরে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। গতরাতে চৌগাছার কায়েরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন খবরে সেখানে যায় তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।
ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, 1 রাউন্ড গুলি ও 200 পিস ইয়াবা উদ্ধার করে। মাদারীপুরে এক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় এক ব্যক্তির জানাজা শেষে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজুর রহমান। কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। পরে স্বজন এবং স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় চেয়ারম্যানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে স্বজনদের অভিযোগ, ইউপি নির্বাচনে পরাজিত 2 প্রার্থীর লোকজন তার উপর হামলা করেছে। আবুলের দোকানের সামনে হঠাৎ করে অতর্কিতভাবে হামলা করে। সর্বপ্রথমে আলী খার ছেলে উনি স্যান্দিয়া কোপ দেয়, আসান মাতবরের ছেলে রডদা বাড়ি দেয়, হাতুদা বাড়ি দেয়। পরাজিত প্রার্থী দেলোয়ার খা এবং আসান মাতুব্বার, সাহেব আলী মাতুব্বার, খবির মাতুব্বার এবং আরেক পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবু তালেব ব্যাপারী, এদের যৌথ নেতৃত্বে তার উপরে অতর্কিতভাবে হামলা করে। চুয়াডাঙ্গা স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মা, বাবা ও বোনকে পিটিয়ে আহত করেছে এক বখাটে। এ ঘটনায় বখাটে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করেছেন ওই স্কুল ছাত্রীর বাবা। পুলিশ জানায়, বেশ কয়েকদিন ধরে হাসদাহ গ্রামের 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার কাঠপট্টি পাড়ার বখাটে সাব্বির আহমেদ সুজন। গতকাল বিকেলে ছাত্রীটির বাবা বখাটেকে নিষেধ করায় সে ক্ষিপ্ত হয়। পরে সন্ধ্যায় বখাটে ও তার সহযোগীরা ওই স্কুল ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে তার মা, বাবা, বোনকে পিটিয়ে আহত, ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমার মেয়ের উত্ত্যক্ত করার পরে আমি ওর ফ্যামিলি জানাই, ওরা কোনো পদক্ষেপ নেয় না। ওরা তারপরে ওই ছেলে বলে কে কি করবে, আমার এমন কেউ কিছু করার নেই। বাসায় যে কয়েকজন ছেলে পেলে নিয়ে এসে আমার বাসায় এই ভাঙচুর এইগুলো করে। তারা পুলিশ ঘটনাস্থল তদন্ত করছে এবং এই যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলতেছে। অদম্য ইচ্ছাশক্তির বলে কোনো বাধাই দমিয়ে রাখতে পারেনি ঝিনাইদহের দৃষ্টি প্রতিবন্ধী সাদিয়া আফরিন তৃষাকে। জীবন সংগ্রামের কয়েক ধাপ পেরিয়ে তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উচ্চশিক্ষিত হয়ে সমাজের জন্য নিজেকে মেলে ধরতে চান এই সংগ্রামী। এজন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছে দরিদ্র বাবা মা। তৃষার স্বপ্ন পূরণে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাদিয়া আফরিন তৃষ্ণা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রাহিমপুরের নাইট গার্ড মিজানুর রহমানের সন্তান। 2007 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে চোখে ঝাপসা দেখা শুরু করেন। এরপর কয়েক ধাপে চিকিৎসা করেও তার দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব হয়নি। তবে অদম্য ইচ্ছাশক্তি থাকায় মনোবল হারাননি তিনি। ধাপে ধাপে মেধার স্বাক্ষর রেখে তৃষ্ণা এখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। জীবন সংগ্রামে সফল হয়ে দেশ ও সমাজের জন্য নিজেকে উৎসর্গ করার প্রবল ইচ্ছে তার, কিন্তু বাধা একটাই, দরিদ্রতা। ক্লাসের টিচারদের লেকচার শুনে লেকচারটা রেকর্ড করা অনেক সমস্যা হয়। আমাকে একটা ল্যাপটপ দিয়ে সহযোগিতা করতো, কেউ যদি আমাকে একটা চোখ দান করতো তাহলে এজন্য আমার জন্য অনেক ভালো হতো। তৃষ্ণার স্বাভাবিক জীবন দেখতে চান পরিবারের সদস্যরা, এজন্য সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছেন তারা। আমার বড় আপা ঠিকই ওর একটা বিয়ে হতো, সংসার হতো। আমাদের মতো হয়তো যদি চোখ থাকতো ওর হয়তো চলতে এত কষ্ট হতো না। খারাপ লাগে। মোবাইল চালাতে পারে, তারপরে তরকারি কাটতে পারে, নিজের হেলগে থালটা ধুয়ে করতে পারে। প্রধানমন্ত্রী দপ্তরে দরখাস্ত দিয়েছিলাম ট্রিটমেন্ট করার জন্য। কত লোকের কত টাকা পয়সা কত দিক চলে যাচ্ছে। আমার মেয়ের যদি কেউ ভার উপর নেয় তাহলে তো আমি একটু আপাতত একটু করতে পারবো। এ অবস্থায় তৃষ্ণার স্বপ্ন পূরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা তার পাশে দাঁড়াবো। একই সাথে তিনি যেন সরকারের সহায়তা নিয়ে আরো উচ্চশিক্ষা কমপ্লিট করতে পারেন, উনি যেন ওনার স্বপ্ন পূরণ করতে পারেন, সেজন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা তার এই দাবি, তার এই প্রত্যাশা অবশ্যই পৌঁছে দেব।
বাবা মায়ের 3 সন্তানের মধ্যে সবার বড় তৃষ্ণা। সময় সংবাদ, ঝিনাইদহ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্র প্রস্তুতে আরও এক ধাপে গেল বাংলাদেশ। কাল শুরু হচ্ছে রিঅ্যাক্টর স্থাপনের কাজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন অমান্য করে খণ্ডকালীন শিক্ষক দিয়ে চলছে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। প্রতি কোর্সেই বদল হচ্ছেন শিক্ষক, বিপাকে শিক্ষার্থীরা। ভয়াবহ ভাঙন কবলে রংপুরের গঙ্গাচড়ার তিস্তাপাড়ের মানুষ। গত কয়েকদিনে বিলীন বাড়িঘর, ফসলি জমি। পদ্মায় ভাঙন শুরু হয় আতঙ্কে রাজবাড়ির নদী তীরবর্তী মানুষ। মক্কায় বাংলাদেশ হজ মিশনে সব প্রস্তুতি সম্পূর্ণ। বাড়ানো হয়েছে হাজিদের সুযোগ সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।